আমরা গত 19শে ডিসেম্বর 2024 সুন্দরবনে গেছিলাম, একেবারে সুন্দরবনের ভেতরে দেখতে। ছোটবেলা যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডল উপন্যাস পড়েছিলাম, নবকুমার সমুদ্র দেখতে যে কপালকুণ্ডলার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তো সেই থেকেই স্বপ্ন ছিল যদি একটা সময় নদী দেখার, সাগর দেখার। সেই স্বপ্ন অবশেষে বাস্তবায়ন হয়েছে। গত 19শে ডিসেম্বর 2024 আমরা গেছিলাম সুন্দরবন দেখতে। তো আমরা প্রথমে ট্রেন থেকে খুলনাতে নেমে 4 নম্বর নৌঘাট থেকে আমাদের এমভি মিরাজ 7 জাহাজটিতে আমরা উঠি। তারপরে সেখান থেকে রওনা দেয় রাত্রি 8টায়। এরপরে মোংলা হয়ে আমরা সুন্দরবনে এর গভীরে ঢুকে যাই। তো সুন্দরবন হলো বঙ্গোপসাগরের সুন্দরবন হলো বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার এই বদ্বীপ এক অপরূপ সুন্দরবন। এটি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গের 2টি জেলা উত্তর ও দক্ষিণ 24 পরগনা নিয়ে অবস্থিত। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে প্রায় 6,500 বর্গ কিলোমিটার অর্থাৎ 66% বাংলাদেশের অংশে এবং বাকি 34% ভারতের মধ্যে। আমরা আমাদের এমভি মিরাজ 7 এই জাহাজে আমরা আছি, বাচ্চারা ক্যারাম খেলতেছে, জাহাজ চলছে। এর আনন্দটা সুন্দরবনে না গেলে এটা বোঝা যাবে না। যদি আপনারা ভারতের কন্যাকুমারীতে যান তাহলে দেখবেন 3টা সাগর মিলিত হয়েছে, সেখানে পানি। বাংলাদেশের যদি কক্সবাজার যাওয়া হয় তাহলে সেখানে পানি, যদি পার্বত্য এলাকায় যাওয়া হয় তাহলে সেখানে বন। কিন্তু সুন্দরবন এমন একটা জায়গা যেখানে পানি এবং বন, গাছ দুটোর সমন্বয়ে গঠিত। এখানে এত পরিমাণ নির্মল অক্সিজেন থাকে যে অনেক লোক, আমাদের সাথে অনেক মানুষ যারা গিয়েছিলেন অসুস্থ ছিলেন, অনেকে শ্বাসকষ্টের রোগীও ছিলেন, কিন্তু সেখানে যে আল্লাহর রহমতে কী কারণে জানি না সেখানে তাদের শ্বাসকষ্ট হয়েছিল না। যাই হোক, এই সুন্দরবন আমরা এখন জাহাজে আড্ডা দিচ্ছি। দেখেন জাহাজে সবাই আছি, সম্ভবত খাওয়া দাওয়া শেষে আমরা আড্ডাটা দিলাম। এখন এই দৃশ্যটি আন্ধারমানিক অনেক বিপজ্জনক জায়গা। সুন্দরবনের জলদস্যুরা এখান থেকে পর্যটকদের হরণ করে নিয়ে যায়। এই আন্ধারমানিক দৃশ্যটি এখন আমরা দেখছি। আন্ধারমানিকে এটা ওয়াচিং টাওয়ারের উপর থেকে এই ভিডিওটি করা হয়েছে। গেছিলাম আমরা রাজশাহী জেলার মোহনপুর উপজেলা থেকে আমরা গুটি কয়েক শিক্ষক একত্রিত হয়ে গিয়েছিলাম এটা দেখতে। হ্যাঁ, এই যে ব্যাঙের ছাতা বলা হয়, অনেক গাছ সুন্দরবনে। আমরা জানি না আসলে কি গাছ আছে, কত ধরনের গাছ আছে, এই গাছের নামটাও জানি না। তবে সুন্দরবনে অনেক গাছগুলোর মধ্যে সুন্দরী, কেওড়া, বেত, গরান,
এই গাছগুলো আছে। তার মধ্যে সুন্দরী এবং কেওড়া গাছের আধিক্যটাই বেশি। আর সুন্দরী গাছের কারণেই হয়তো এই বনটার নাম হয়েছে সুন্দরবন। এখানে অনেক প্রজাতির জীবজন্তুও আছে। চিত্রা হরিণ আছে, কচ্ছপ আছে, কুমির আছে, বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা টাইগার পয়েন্টে গিয়েছিলাম। টাইগার পয়েন্টে আমরা বাঘের গর্জনটা শুনেছি। তো বাঘের গর্জন আমাদের এই ভ্রমণটাকে আরও বেশি আনন্দিত করেছে, আমাদের ভ্রমণকে আরও একটা মাত্রা যুক্ত করেছে। এখানে অনেক প্রজাতির সাপও রয়েছে। বাংলাদেশ সরকার পথচারীদের বা দর্শকদের হাঁটার জন্য ফুট ট্রেইল করে দিয়েছে। এই ফুট ট্রেইলের মাধ্যমে সবাই হেঁটে এগুলো দেখতে পারে। অনেক দর্শকও আমরা দেখতে পাচ্ছি। 1997 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দিয়েছে। এটা পৃথিবীর সবচেয়ে বড় নিরবচ্ছিন্ন ম্যানোগ্রোভ বন। এটি পৃথিবীর আরও বৃহৎ 3টি ম্যানোগ্রোভ বন মিলে আয়তন 5000 বর্গ কিলোমিটার, কিন্তু আমাদের এই সুন্দরবনের একসঙ্গে নিরবচ্ছিন্ন এই বনটির আয়তন 10,000 বর্গ কিলোমিটার। এখন কথা বলছেন মোহনপুর সরকারি কলেজের সম্মানিত শিক্ষক মোখলেসুর রহমান। এইভাবে আমরা বাংলাদেশ সরকার খুব সুন্দরভাবে হাঁটার ব্যবস্থা করে দিয়েছে, একটা ওভারব্রিজ টাইপের। এই ওভারব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, খুব ভালো লাগছে। আপনারা যারা সুন্দরবন দেখেননি, একদিন হলেও বেড়াতে আসবেন এসব জায়গায়। ধন্যবাদ। সুন্দরবনের গহীন অরণ্য, এটা গহীন জায়গায় একেবারে সূর্যের আলো পর্যন্ত সেখানে পড়ে না। আমরা 3 দিন সেখানে ছিলাম, 3 রাত 3 দিন। আমরা ওখানে 3টা রাত 3 দিন ধরে আমরা একটা এমনকি আজানও পর্যন্ত শুনতে পাইনি। তার মানে সেখানে কোনো মানুষের বসবাস নাই, শুধু বন, পানি। এ যেন প্রকৃতির এক অপরূপ লীলা। যারা প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতিকে দেখতে চান একেবারে খুব কাছে থেকে, মনে হবে সেখানে স্রষ্টা এবং সৃষ্টির একটা মিলনের জায়গা। প্রকৃতি এমনভাবে মানে কাছে থাকে, আমরা মনে হয় যে প্রকৃতির চাদর মুড়ি দিয়েই সেখানে 3 দিন ছিলাম।
কি গাছ এটি দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে বুঝতে পারছে না। তো যারা সুন্দরবনে একবারও যাননি তাদের অবশ্যই যাওয়া উচিত। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের সুন্দরবনে যাওয়া উচিত বলে মনে করি। এটা খুব ব্যয়বহুলও না, 3 দিন 3 রাত আমরা গিয়েছিলাম মাত্র 10,000 টাকা দিয়ে মিরাজ 7 জাহাজে করে। তো এই যে এটা আন্ধারমানিকের দৃশ্য, এখানে টাইগার এরিয়া চিহ্ন তো আছেই, অনেক পথচারী এখানে ঘুরছে। আমরা ভোরে যখন মিরাজ 7 জাহাজ থেকে নামি তখনকার দৃশ্যই এটি। সূর্য কেবল উঠছে, এই অবস্থায় আমরা সেখানে পৌঁছাই এবং এই দৃশ্যটা মনের ভিতরে কী যে আকুতি, কী যে অনুভূতি নিয়ে এসেছে এটা বলা মুশকিল। তারপরে জাহাজ থেকে নেমে আমরা নৌকাতে চড়ে আন্ধারমানিকে যাচ্ছি। এটা নৌকার দৃশ্য। স্ক্রিনে যাকে দেখছি তিনি সহকারী অধ্যাপক কামরুজ্জামান বাবলু এবং প্রিন্সিপাল রানা স্যার। দেখেন আমরা নৌকাতে চড়ে আমরা এখন যাব আন্ধারমানিকে। একেবারে ভোরবেলায় চড়েছি। আন্ধারমানিক যদিও আমরা আগে দেখালাম কিন্তু ভিডিওটা পরে এসেছে, মনে করতে পারছে না আসলে এটা দৃশ্যটা আন্ধারমানিকের কিনা। তো সুন্দরবনের সূর্য ওঠার এবং ডোবার সময় নদীর উপরে যখন রবির আলো পড়ে, লাল আলো যেটাকে আমরা আগে অনেক কবি সাহিত্যিকরা বলতো গোধূলি লগ্নের আলোটা একেবারে অন্তরকে এবং ভিতর থেকে নাড়িয়ে দেয়। আন্ধারমানিক পয়েন্ট দেখে আমরা আবার জাহাজে উঠেছি। এটা জাহাজের দৃশ্য, জাহাজ থেকেই এই ভিউটা তোলা। আমরা সুন্দরবন দেখে ফিরে আসি আবার ট্রেনে করে, সাগরদাড়ি ট্রেনে। এই ট্রেনটি হার্ডিঞ্জ ব্রিজ পার হচ্ছে। সামনে যেটা দেখা যাচ্ছে সেটা লালন শাহ সেতু, এটা হার্ডিঞ্জ ব্রিজ। হার্ডিঞ্জ ব্রিজ পাবনা এবং কুষ্টিয়া জেলাকে সংযুক্ত করেছে পদ্মা নদীর উপরে ব্রিজটি। এটাও একটা বাংলাদেশের বিষয়। ব্রিটিশ ভারতের প্রথম এত বড় রেল সেতু তৈরি হয়েছিল। লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে নামকরণ করা হয়েছে হার্ডিঞ্জ ব্রিজ। এটি সম্ভবত 1911 কিংবা 12 সালের উদ্বোধন হয়েছে। ব্রিজটি আজও আছে। ব্রিটিশ প্রকৌশলীদের সুনাম না করে পারা যায় না। তারা ওই সময় এই খরস্রোতা নদীর ওপর এরকম একটা ব্রিজ তৈরি করেছিল যেটা রীতিমতো একটা বিস্ময়।